নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প রহস্য কাহিনী নয়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত রহস্য কাহিনী নয়। বাথরুম থেকে একটা মগ চুরি গেছে। চুরি ছাড়া আর কি বলা যায়? একটা নতুন মগ তো ডানা মেলে উধাও হয়ে যেতে পারে না। এ চুরির কথা শুনলে লোকে হাসবে। বাড়ি থেকে আর কিছু খোয়া যায়নি, সব মিলিয়ে দেখা হয়েছে, সবকিছুই ঠিকঠাক আছে। শুধু দুদিন আগে কিনে আনা নীল মগটি পাওয়া যাচ্ছে না। একটা বালতি আর মগ একসঙ্গে কেনা হয়েছে। বালতিটা আছে অথচ মগটা নেই। কতই বা দাম? যৎসামান্য। একটা মগের জন্য মাথা না ঘামালেও চলে, কিন্তু প্রতিদিনের জীবনযাত্রায় সবসময় একটা হিসেব মেলাবার ব্যাপার থাকে, যে কোনো কিছুতেই, তা সে যত সামান্যই হোক। হিসেব না মিললেই মনটা খচখচ করে। যেমন একদিন বাবার টেবিলের নিচে দেখা গেল একটা কমলা লেবুর আধখানা খোসা। এটা কোথা থেকে এলো? এ বাড়িতে তো বেশ কিছুদিনের মধ্যে কমলা লেবু খাওয়া হয়নি। বর্ষাকাল, এ সময় কমলা লেবু খাওয়ার রেওয়াজও নেই। কমলা লেবু সস্তা হয় শীতকালে। তবু ছেলেমেয়েরা কেউ শখ করে কিনে এনেছে হয়তো। কিন্তু 3 ছেলে মেয়েই বলল তারা কেউ কিচ্ছুটি জানে না। ওদের কেউ যদি এনেও থাকে, কমলা লেবু তো কোনো নিষিদ্ধ বস্তু নয়, অস্বীকার করবে কেন? তাহলে খোসাটা এলো কোথা থেকে? আর মগটাই বা গেল কোথায়? পরিবারের সদস্যরা ছাড়া শুধু 2 জন মানুষ ওই বাথরুমে ঢোকে। কাজের মেয়ে শেফালি। বাসন মাজা, কাপড় কাচার জন্য বাথরুমটা অনেকক্ষণই তার দখলে থাকে। বাড়িতে গয়নাগাটি কিছু হারালে প্রথম সন্দেহই গিয়ে পড়ে কাজের মেয়ে কিংবা কাজের লোকের ওপরে। এ বাড়িতে আজও সেরকম কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ কানের দুলটুল মাঝে মাঝে তো হারাবেই, হারিয়েছে, আবার তা খুঁজেও পাওয়া গেছে। শেফালি 2-1 বার খুঁজে দিয়েছে। শেফালি এমন কিছু হতদরিদ্রও নয়। তার বড় ছেলে এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে। ওর স্বামীও জুট মিলে কাজ করে। সেটা অনেকদিন বন্ধ থাকার পর গত মাসে খুলেছে আবার। পুরনো মাইনে টাইনেও পেয়েছে অনেকটা। এই তো কদিন আগে এ বাড়ির ভুলোমোনা ছেলে যিশুর জামা কাচতে গিয়ে পকেটে 65 টাকা পেয়েছিল, ফিরিয়ে দিয়েছে নিজে থেকে। সে চুরি করবে সামান্য একটা 15 টাকার মগ? দ্বিতীয় যে বাইরের মানুষ রোজ এই বাথরুমে ঢোকে, সে একজন ম্যাথর। আজকাল আর ম্যাথর বলা হয় না, খবরের কাগজে লেখে ধাঙর, আর গৃহস্থরা বলে জমাদার। কি তার নাম? জমাদারদের আবার নাম থাকে নাকি? সবাই তো জমাদার বলেই ডাকে। সে মগটা সরালো, কিন্তু সে তো চুপি চুপি আসে না। তাকে দরজা খুলে দিতে হয়, শেফালি তাকে জল ঢেলে দেয়। স্নানের মগ তো তত ছোট জিনিস নয় যে টপ করে জামার পকেটে পুড়ে নেবে।
তাছাড়া জমাদাররা আবার গায়ে কবে থেকে জামা পরতে শুরু করল। শীতকালেও তো তারা শুধু গেঞ্জি পরেই আসে। খাবার টেবিলে এই রহস্য নিয়ে আলোচনা হয়। যে ঘটনার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না সেটাকে অনেকে ভুতুড়ে ব্যাপার বলে ভাবতেই ভালোবাসে, কিন্তু এ বাড়ির কেউই ওসব শিশু সাহিত্যে বিশ্বাস করে না। পরিবারের প্রধান রণদেব বারাসাত কলেজে অর্থনীতির অধ্যাপক, মা সম্পূর্ণা রানী হর্ষমুখী উচ্চ বিদ্যালয়ে ইংরেজি পড়ান। 3টি সন্তানের মধ্যে বড় ছেলে যিশু যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শেষ পরীক্ষা দিয়েছে গত মাসে, আর ছোট ছেলে পথিকৃৎ মায়ের স্কুলে পড়ে ক্লাস 9-এ। মাঝখানে মেয়ে নীলাঞ্জনা। বাবা মায়ের খানিকটা অনিচ্ছাতেই সে ভর্তি হয়েছিল গভর্নমেন্ট আর্ট কলেজে। বাচ্চা বয়স থেকেই নীলাঞ্জনার আঁকার হাত বেশ ভালো, আবার তার অঙ্কের রেজাল্টও খুব ভালো। তাই রণদেব চেয়েছিলেন মেয়েও ইঞ্জিনিয়ারিং পড়ুক। আঁকা টাকার চর্চা তো বাড়িতে বসেও হয়। কিন্তু নীলাঞ্জনা গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পেয়ে গেলে তিনি আর আপত্তি করেননি। সম্পূর্ণ একটু খুঁতখুত করেছিলেন। এই নতুন বাড়ি বানানো হয়েছে হাবড়া অশোকনগরে। এখান থেকে নীলাঞ্জনাকে প্রতিদিন লোকাল ট্রেনে তারপর বাসে চেপে যেতে হবে ক্লাস করতে। সে কি এই ধকল সইতে পারবে? যিশু আর নীলাঞ্জনা প্রায় পিঠোপিঠি ভাই বোন, কিন্তু দুজনের স্বভাব একেবারে বিপরীত। যিশু দুর্দান্ত প্রাণবন্ত, জোরে কথা বলে, খেলাধুলাতেও চৌকস, অচেনা মানুষের সঙ্গে সহজে ভাব জমিয়ে নিতে পারে। আর নীলাঞ্জনা খুবই মৃদুভাষী আর লাজুক। ভিড় ট্রেনে কিংবা বাসে কেউ তাকে ধাক্কা দিলে কিংবা পা মারিয়ে দিলেও সে প্রতিবাদ করতে পারে না। কখনো সে তর্ক করে না কারোর সঙ্গে। মনে মনে যাই ভাবুক সে অন্যদের কথা মাথা নিচু করে মেনে নেয়। যে মেয়ে সাচ্চরেও রা করে না, আমাদের দেশে তাদেরকেই তো ভালো মেয়ে বলে। আত্মীয় স্বজনরা সবাই সব সময় বলে, আহা, নীলাঞ্জনা কি ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। ছোট ছেলে পথিকৃৎ, ডাকনাম বাবলুও শান্ত স্বভাবে, গল্পের বইয়ের পোকা, বাবা মায়ের কথা খুব শোনে। প্রথম প্রথম যিশু আর নীলাঞ্জনা এক ট্রেনে যেত কলকাতায়। ভিড়ের মধ্যে বোনকে সামলাতো যিশু। শিয়ালদায় নেমে নীলাঞ্জনাকে বাসে তুলে দিয়ে সে অন্য বাস ধরত। কিন্তু প্রত্যেক দিন তো দুজনের একসঙ্গে ক্লাস থাকে না। যিশু ক্রিকেট ম্যাচ খেলার জন্য প্রায়ই দুর্গাপুর কিংবা আসানসোল যায়। সুতরাং 2-1 মাস পর থেকেই নীলাঞ্জনাকে একাই যেতে হচ্ছে আর্ট কলেজে। যাওয়া আসার পথে কোনোদিন সে কোনো বিপদে পড়তে পারে, এই চিন্তায় সর্বদা সম্পূর্ণার। সন্ধ্যের আগেই মেয়ে বাড়ি ফিরলে তিনি নিশ্চিন্ত হন। আগে তারা ভাড়া বাড়িতে থাকতেন। এই বাড়িটি বানানো হয়েছে সম্প্রতি, এই বছর আড়াই আগে। একতলায় 4খানা ঘর, দোতলাতেও একটা ছোট্ট ঘর। এই কয়েক মাস আগে হলো। সেখানে যিশু পড়াশুনো করে। নীলাঞ্জনার আর্ট কলেজে আর বেশি দিন পড়া হলো না। মা যা আশঙ্কা করেছিলেন একদিন তাই ঘটল। মাঝে মাঝে সে মন খারাপ করে বাড়িতে ফেরে। তারপর সারা সন্ধেটা সে মুখ ভার করে থাকে, কিংবা অসময়ে বিছানায় শুয়ে পড়ে মুখ গুজে। কি হয়েছে, যাওয়া আসার পথে কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিনা তা জানবার কোনো উপায় নেই। নীলাঞ্জনা তো মুখ ফুটে কিছু বলবেই না। মায়ের শত প্রশ্নেও সে শুধু বলছে, কই কিছু হয়নি তো। কিন্তু কিছু যে হয়েছে তা স্পষ্টই বোঝা যায়। মেয়ে কি কারুর প্রেমে পড়েছে?
এই বয়সে প্রেমের সঙ্গে মন খারাপের একটা নিবিড় সম্পর্ক থাকে। প্রেম ব্যাপারটাকে ভয় পান না সম্পূর্ণা। এই বয়সের মেয়ে তো একাধবার প্রেমে পড়তেই পারে। তিনি নিজেও তো বিয়ের আগে অন্য একজনের সঙ্গে টানা 2 বছর প্রেম করেছেন। সেই মানুষটিকে বিয়ে করা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত প্রচুর কান্নাকাটি করেছিলেন। এখন সেসব দিনের কথা মনে পড়লে মুখে মৃদু হাসি ফুটে ওঠে। বন্ধুর মতো মেয়ের পাশে বসে সম্পূর্ণা মাঝে মাঝে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, ছেলেটা কে? তাকে একদিন বাড়িতে নিয়ে আয় না। নীলাঞ্জনা মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। সেই নীরব ভাষার অর্থ বোঝা দুষ্কর। এ কথাও ঠিক, সম্পূর্ণা ভাবেন এ মেয়ের পক্ষে কি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক পাতানো সম্ভব? ও তো কারোর সঙ্গেই কথা বলতে চায় না। সুশ্রী চেহারা, ওর দিকে কোনো কোনো ছেলে আকৃষ্ট হতেই পারে, কিন্তু মেয়ে যদি সাড়া না দেয় তাহলে প্রেম হবে কি করে? সুতরাং প্রেমই যে নীলাঞ্জনার মন খারাপের কারণ সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। এক সন্ধেবেলা 3 জন ভদ্রলোক ও একজন মহিলা ধরাধরি করে বাড়ি পৌঁছে দিয়ে গেল নীলাঞ্জনাকে। তার হাঁটার ক্ষমতা নেই। স্টেশনে ট্রেন থামলেই একদল লোক এমন হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে যেন 1 মিনিট দেরি হলেও পৃথিবী রসাতলে যাবে। আর সব লোক নেমে যাওয়ার আগেই কিছু মানুষ আবার ঠেলাঠেলি করে ওপরে উঠতে চায়। আসলে কেউ কাউকে জায়গা ছেড়ে দেওয়ার মতন সৌজন্যের তোয়াক্কা করে না। প্রতিদিনই এটা সহ্য করতে হয় যারাই লোকাল ট্রেনে যাতায়াত করেন। একদিন ফেরার সময় স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে বেশ জোরে আছাড় খেয়ে পড়ে গেল নীলাঞ্জনা মানুষের ধাক্কায়। হয়তো কেউ ইচ্ছে করে ধাক্কা দেয়নি, আবার মেয়েদের পিঠে হাত রাখার লালসাও হয় কারুর কারুর, অতএব নিশ্চিত হবার কোনো উপায় নেই। এমনই আঘাত লাগলো নীলাঞ্জনার যে তার হাতের বই খাতা ছিটকে পড়ে গেল। সে আর উঠে দাঁড়াতে পারল না। সাধারণত কার কি আঘাত লাগলো না লাগলো তা নিয়ে অধিকাংশ মানুষই ভ্রুক্ষেপ করে না। সকলেরই বাড়ি ফেরার কিংবা ট্রেনে উঠে জায়গা দখল করার তাড়া। আবার ব্যতিক্রমও তো থাকে। কয়েকজন সহৃদয় ব্যক্তি নীলাঞ্জনার অবস্থা দেখে তাকে টেনে তুললেন, কিন্তু নীলাঞ্জনা নিজের পায়ে দাঁড়াতে পারছে না। ব্যথায় তার চোখে জল আসছে, তবু মুখে বলছে না কিছুই। এক মহিলা তাকে অস্পষ্টভাবে চিনতে পেরে জিজ্ঞেস করলেন, তুমি পুকুর ধারে ছাইরঙা বাড়িটাতে থাকো না? তোমার বাবা কলেজে পড়ান? নীলাঞ্জনা ঘাড় হেলিয়ে সম্মতি জানালো। তখন নিজেদের কাজ ফেলে সেই মহিলা ও কতিপয় ভদ্রলোক 2-3খানা রিকশা নিয়ে নীলাঞ্জনাকে পৌঁছে দিয়ে গেলেন বাড়িতে। সত্যি খুবই প্রশংসনীয় ব্যাপার। বাঁ পায়ে ফ্র্যাকচার হয়েছে নীলাঞ্জনার। এখন তার সেই পা মোড়া প্লাস্টার। দিন 15 হয়ে গেছে। বাড়ির মধ্যে সে একটু একটু হাঁটতেও পারছে। 1.5-2 মাসের মধ্যে তার পা আবার ঠিক হয়ে যাবে বলেছেন ডাক্তার। এই বয়সের ছেলে মেয়েদের হাড় ঠিকঠাক জুড়ে যায়। কিন্তু এর মধ্যে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে বাড়িতে। এইভাবে ট্রেন জার্নি করে নীলাঞ্জনার আর আর্ট কলেজে যাওয়া হবে না। সবাই সবকিছু পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর কি কোনো আর্ট কলেজে গিয়ে ছবি আঁকা শিখেছেন? নীলাঞ্জনা যদি চায় তাহলে বাড়িতেই একজন আর্ট টিচার ঠিক করে দেওয়া যেতে পারে। ইঞ্জিনিয়ারিং কলেজের এখন আর ভর্তি হওয়ার উপায় নেই। সে বরং স্থানীয় কলেজে বিজ্ঞান নিয়ে পড়ুক। ইচ্ছে করলে ইংরেজি কিংবা বাংলাও পড়তে পারে। 1 বছর নষ্ট হবে, কি আর করা যাবে? নীলাঞ্জনা জোরালো আপত্তি জানাতে পারেনি, শুধু মিনমিন করে 2-1 বার বলেছিল,
আমি পারব, এবার থেকে পারব। কিন্তু মা বাবা কেউই তাতে কর্ণপাত করেননি। যিশু বরং জোরের সঙ্গে বলেছিল, বারবার আছাড় না খেলে মানুষ দৌড়াতে শেখে না। একবার আছাড় খেয়েছে বলে খুকি 8 কলেজ ছেড়ে দেবে? এ আবার কিরকম কথা? না না, ও যাবে। বাবা মা যিশুর কথা উড়িয়ে দিয়েছেন। নীলাঞ্জনার ঘনিষ্ঠ কোনো বন্ধু নেই, কেউ এ বাড়িতে আসে না। কিন্তু যিশুর বন্ধুরা প্রায়ই আসে। তারা আড্ডা দেয় ছাদের ঘরে। সেই সব বন্ধুদের কেউ নীলাঞ্জনার সঙ্গে ভাব জমাতে চায় কিনা আড়াল থেকে সেদিকে নজর রাখেন সম্পূর্ণা। 2-1 ছেলের সঙ্গে ভাব হোক না, ভালোই তো। প্রেম কিংবা বিয়ের প্রশ্ন না থাক, এমনি ছেলেদের সঙ্গে মেলামেশা করা মেয়েদের পক্ষে স্বাস্থ্যকর। বন্ধুদের মধ্যে টুনির নামে একজনের দাদা খবরের কাগজে গল্প টল্প লেখে ও ছবি আঁকে। তার নিজেরও আগ্রহ আছে ছবি সম্পর্কে। ছবি দেখার জন্য সে 2বার গেছে নীলাঞ্জনার ঘরে। কিন্তু যে মেয়ে 1-2টোর বেশি কথাই বলে না, তার সঙ্গে ভাব জমাবে কি করে? টুনির ছেলেটি অত্যন্ত ভদ্র। সে কখনো নীলাঞ্জনার গা ঘেঁষে দাঁড়ায় না। সম্পূর্ণা একালের ছেলে মেয়েদের কিছুটা বুঝতে পারেন। এরা অনেকটাই পূর্ব সংস্কার মুক্ত। ইচ্ছে করলে বিয়ের আগেও একসঙ্গে শুয়ে পড়তে পারে। আবার এরা, একটি ছেলে ও একটি মেয়ে, দিনের পর দিন একসঙ্গে সময় কাটালেও পরস্পরের সম্মতি ছাড়া কেউ কাউকে ছোঁয় না। এখন দুপুরবেলা আর সবাই চলে যায়। নীলাঞ্জনাকে হয় একলা থাকতে। ছবি আঁকার অঢেল সময়, কিন্তু রং তুলিতে হাত দেওয়ার ইচ্ছেটাই যেন চলে গেছে তার। সে জানলা দিয়ে চেয়ে থাকে বাইরের দিকে। পুকুরের জলে বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্যটা তার খুব প্রিয়। সেই চুরির রহস্যের দিকে একবার তাকানো যাক। মগ উধাও রহস্যের মীমাংসা হতে না হতেই অদৃশ্য হল ঘর থেকে একটা ঘড়ি। এটা বেশ গুরুতর ব্যাপার। টেবিল ক্লক, কিন্তু মোটেই সাধারণ ক্লক নয়। আজকালকার ঘড়িতে টনটন শব্দ হয় না, কিন্তু এটাতে হয়। আর ঠিক 1 ঘন্টা পর পর টুংটাং করে একটা বাজনা বেজে ওঠে। বাবাকে তার এক ছাত্র সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছে এই ঘড়ি। নীলাঞ্জনার পা ভাঙার পর বাবা বলেছিলেন, এটা তোর পড়ার টেবিলে রাখবি, এটা তোর। ঘড়িটা বেশ দামি। এটাকে নিশ্চিত চুরির ব্যাপার হিসাবে ধরা যেতে পারে। এবারে কিন্তু শেফালির কথা প্রথমেই মনে হবে। কিন্তু শেফালিকে কারুরই সন্দেহ করতে ইচ্ছে হয় না। অনেকদিন ধরে একজন মানুষকে দেখলে বোঝা যাবে না তার স্বভাব? বাসন মাজার কাজ করলেও শেফালির আত্মমর্যাদা বোধ আছে। যিশু দারুণ হইচই শুরু করে দিল এই ব্যাপারটায়। বাড়িতে চোরের উপদ্রব শুরু হলো। চোর আসছে কোথা থেকে? ঘড়ি চুরি করেছে, এরপর আরো কোনো দামি জিনিস চুরি করতে পারে। এবার থানায় খবর দিতে হবে। ছেলেকে ঘরের মধ্যে ডেকে নিয়ে সম্পূর্ণা বললেন, চুপ কর, এসব কথা অত চেঁচিয়ে বলতে নেই। পুলিশ এসে তো প্রথমে শেফালিকেই ধরবে। পুলিশের যা স্বভাব, থানায় নিয়ে গিয়ে ওকে নিশ্চয়ই মারধর করবে। কিন্তু ও যদি সত্যিই দোষী না হয়, বরং 2-4 দিন সব দিক লক্ষ্য রেখে দেখা যাক। আর নীলাঞ্জনা তো মুখ ফুটে কিচ্ছুটি বলবে না, কাঁদবেও না। কিন্তু অমন শখের ঘড়িটা চলে যাওয়ায় সে যে খুব কষ্ট পেয়েছে তা তার মুখ দেখলেই বোঝা যায়। সে নিজের আঁচল দিয়ে ঘড়িটা রোজ যত্ন করে মুছত। শেফালিকে কেউ সরাসরি দোষ না দিলেও শেফালি ঠিক বুঝতে পারে ঘড়ির ব্যাপারে তাকে কিছুটা সন্দেহ করা হচ্ছে।
সে নিজেও বুঝতে পারছে না কি করে চোর ঢুকবে এ বাড়িতে। মাঝে মাঝে এদের কিছু আত্মীয় স্বজন আসে বটে, তাদের মধ্যেই কি কেউ সরিয়েছে ঘড়িটা? ভদ্রলোকদের মধ্যে কারুর কারুর এমন হাত টান থাকে, কিন্তু মগটাই বা গেল কোথায়? দাম যাই হোক, একটা মগ তো বাথরুম থেকে ডানা মেলে উড়ে যেতে পারে না। শেষ পর্যন্ত শেফালির নিজস্ব তদন্তেই কাজ হলো। পুকুর পাড়ে একটা ঝোপের মধ্যে সে পেয়ে গেল ঘড়িটা। এখানকার একটা সরু রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করে, এর মধ্যে কারুর চোখে পড়েনি, সেটাই যা আশ্চর্যের। ঘড়িটা পেয়ে আনন্দে চিৎকার করতে করতে বাড়ির মধ্যে চলে এলো শেফালি। কিন্তু ঘড়িটা ফিরে পাওয়ার রহস্য তখনও মিটল না, বরং আরও ঘনীভূত হল। ঘড়িটা সম্পূর্ণ ভাঙা এবং অকেজো, কেউ যেন আছড়ে আছড়ে সেটাকে ভেঙেছে। কেউ চুরি করলে এমন সুন্দর ও মূল্যবান বস্তুটিকে ভাঙবে কেন? যে কোনো চোরই এর মূল্য বুঝবে, তবে কি বাঁদরের মতন কোনো প্রাণীর কীর্তি? কিন্তু এ অঞ্চলে বাঁদর কোথায়? কেউ কোনোদিনও দেখেনি। কোনো একটা বাঁদর কিংবা হনুমান হঠাৎ অন্য কোথাও থেকে ছিটকে চলে এসেছে? এ পাড়ায় 2-4 জনের বাড়িতে কলা গাছ আছে। এই নতুন বাড়িতেও পেয়ারা ও সবেদা গাছ লাগানো হয়েছিল। সবেদা গাছে ফল এসেছে। সেসব গাছে কোনোদিনও বাঁদর হনুমানের উৎপাত হলো না, আর তাদের কেউ এসে শুধু একটা ঘড়ি নিয়ে ভাঙল? অবিশ্বাস্য। পরবর্তী ঘটনা সোজাসুজি অঙ্গুলি নির্দেশ করে অলৌকিকত্বের দিকে। এতে চুরিরও প্রশ্ন নেই। যখন কোনো ঘটনার কোনো রকমই ব্যাখ্যা পাওয়া যায় না, তখন তার দায় চাপানো হয় বেচারি ভূতেদের ঘাড়ে। একালে অনেক সভ্য শিক্ষিত মানুষই ভূতে বিশ্বাস করে না, তবে যারা ঘোর অবিশ্বাসী তাদেরও কখনো সখনো কি গা ছমছম করে না? বহুকালের সংস্কার যা জিনের মধ্যে দিয়ে আজও প্রবাহিত হয়। যিশুর ছাদের ঘরের একদিকের দেওয়াল জোড়া একটা ম্যাপ টাঙানো। সামনের মাসে পুজোর ছুটিতে 8-3 জন বন্ধুর সঙ্গে তাদের সান্ডাকফুতে ট্রেকিং করতে যাওয়ার কথা। অনেক দিন ধরেই পরিকল্পনাটা হচ্ছে। ওই বন্ধুদের সঙ্গে দেখা হলে এখন শুধু সেই আলোচনা। জিওলজিক্যাল সার্ভে অফিস থেকে সেই অঞ্চলটার একটা ম্যাপ জোগাড় করেছে যিশু। ম্যাপটা ব্লো আপ দিয়ে টাঙিয়ে রেখেছে দেওয়ালে। সব পাহাড়ি রাস্তা ও তাঁবু ফেলার জায়গাগুলো লাল পেন্সিলের দাগ দেওয়া। একদিন সকালে দেখা গেল সেই ম্যাপটা প্রায় ছিন্ন ভিন্ন। হাওয়ায় কিংবা ঝড়ের ঝাপটায় ছেঁড়া নয়, ছুরির মতো কোনো ধারালো অস্ত্র দিয়ে সেটা ফালা ফালা করা হয়েছে, তা স্পষ্টই বোঝা যায়। আগের দিন দুপুরবেলাতেও বাড়ি থেকে বেরুবার আগে যিশু ম্যাপটা অক্ষত দেখেছে। রাত্রিরে ঘর বন্ধ থাকে, ছাদের দরজাতেও এখন প্রতিদিন মনে করে তালা লাগানো হয়। সকালে যিশু নিজে হাতে সেই তালা খোলে। দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ আছে। তাহলে ম্যাপটার ওই অবস্থা হলো কি করে? যিশুর চেঁচামেচি শুনে বাড়ির সবাই উঠে এলো ওপরে। ঘটনাটি দেখে কারোর মুখে কোনো কথা নেই। এটা এমনই ব্যাপার যে কেউ কোনো মন্তব্য জানিয়ে কিংবা নিজস্ব থিওরি দিয়ে কিছুই প্রুফ করতে পারবে না। সকলেরই মনে মনে একটা প্রশ্ন, তবে কি কোনো অশরীরী? কঙ্কাল খটখটিয়ে যেসব ভূত পেতনি ঘুরে বেড়ায় তাদের গল্প একেবারেই বাচ্চাদের ভয় দেখাবার জন্য। হিন্দুদের মৃতদেহ পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। সেই ছাই থেকে আবার শরীর ধারণ করা যে একেবারেই অসম্ভব তা বিজ্ঞানের সাধারণ ছাত্রও জানে।
তবু একটা ব্যাপারে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরও খটকা আছে, আত্মার অস্তিত্ব সম্পর্কে। মৃত্যুর পরেও মানুষের আত্মা ভেসে বেড়ায়। অতৃপ্ত আত্মা জীবিতদের মধ্যে ফিরে আসতে চায়। প্রমাণিত সত্য নয় বলে বিজ্ঞান এখনো আত্মার অস্তিত্ব পুরোপুরি মানতে পারে না, কিন্তু অনেকের বিশ্বাস যে তারা আছে। বিশ্বাসীদের মতে অতৃপ্ত আত্মাই সাধারণ মানুষ। বিশ্বাসীদের মতে অতৃপ্ত আত্মাকেই সাধারণ মানুষ মনে করে ভূত। ছুটির দিন বলে একটু বেলার দিকে বেড়াতে এলেন তুতুল মাসি, তার 2 ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে। আগের থেকেই এদিকে আসার ঠিক ছিল। তুতুল মাসির স্বামী নীরজ হালদার, নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ, সবসময় স্ত্রীর বাধ্য। সে বাধ্যতার পুরস্কার হিসেবে প্রায় যদিও তিনি স্ত্রীর কাছ থেকে ক্যাবলা, হ্যাবলা, বুদ্ধি কম এইসব বিশেষণ পান, ছেলে মেয়ে দুটি মাকে ভয় করে। তুতুল মাসি তো এইসব ঘটনা শুনেই রায় ঘোষণা করে দিলেন জোর গলায়। ফেংশুই না মেনে বাড়ি বানানো হয়েছে, তাই তো এইসব অঘটন ঘটছে। তোমাকে তখনই বলেছিলুম শেষ দিন, উত্তর দিকে সদর দরজাটা করো না, কিন্তু তুমি শুনলে না। পূব কিংবা দক্ষিণ দিকে অনেক জায়গা ছিল, জানলাগুলোও যেন কেমন ধারা। যিশু কৌতুক করে বলল, ফেংশুই না মানলে বুঝি বাড়ি থেকে জিনিসপত্র উধাও হয়ে যায়? গভীর বিশ্বাসী চোখে তুতুল মাসি বললেন, মাস 6 আগে দিদির স্কুলের আগেকার হেডমিস্ট্রেস জয়ন্তীদি মারা গেলেন না? কি হিংসেই যে করতেন দিদিকে, কতবার ল্যাং মারার চেষ্টা করেছেন। ওইসব হিংসুটি মানুষদের মরে গেলেও মুক্তি হয় না। আমার দৃঢ় বিশ্বাস তারই আত্মা এইসব উপদ্রব করছে। ফেংশুই মেনে বাড়ি বানালে সে বাড়িতে কোনো দুষ্ট আত্মা নাক গলাতে পারে না। যিশু বলল, দুষ্ট আত্মার বুঝি চান করার জন্য মগ লাগে মাসি? তুতুল মাসি বললেন, তুই চুপ কর তো, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? যিশু বলল, না মাসি, ইয়ার কি নয়, একদম সিরিয়াসলি বলছি। আত্মারা তো অশরীরী, তাই না? কোনো অশরীরী কি করে কিছু টাচ করতে পারে? তুতুল মাসি বললেন, আত্মারা সব পারে, তখন ওদের অসাধারণ শক্তি হয়। যিশু বলল, আচ্ছা তাহলে কেন একটা দামি ঘড়ি ভেঙে ফেলবে তোমার ভূত, তোমার আত্মা? আর আমার ম্যাপটাকে যে ওরকম ফালা করলো, তারই বা কি ব্যাখ্যা দেবে তুমি? তুতুল মাসি বললেন, চুপ কর তো, ওসব তুই বুঝবি না। যিশু আবার বলল, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি মাসি। বিজ্ঞান বলছে কোনো এনার্জি, কোনো ম্যাটারকে। তুতুল মাসি থামিয়ে দিলেন যিশুকে। তোদের বিজ্ঞান অনেক কিছুই পারে না। ওইটুকু যে ছোট্ট একটা প্রাণী মশা, বিজ্ঞান কেন তাদের এই পৃথিবী থেকে শেষ করে দিতে পারছে না? যিশু বলল, তুমি ভূতের সঙ্গে মশার তুলনা দিলে, ভূতরা রেগে যাবে না? যিশুর গায়ে একটা চাপড় মেরে মাসি বললেন, তুই থাম তো। তারপর নীলাঞ্জনার দিকে তাকিয়ে বললেন, দেখ তো এই মেয়েটাকে, কি শান্ত, কখনো তর্ক করে না মুখে মুখে। কেমন আছিস রে খুকি? পায়ের ব্যথাটা কমেছে? মাথা হেলিয়ে নীলাঞ্জনা বলল, হ্যাঁ। কিছুক্ষণের জন্য ভূতের প্রসঙ্গ এড়িয়ে তুতুল মাসি নীলাঞ্জনার প্রশংসায় মেতে উঠলেন। সত্যিই তিনি খুব ভালোবাসেন নীলাঞ্জনাকে। তার গুণের বর্ণনা করতে করতে উচ্ছ্বসিত হয়ে যান, আর অরুণ বর্ণ হয়ে যায় নীলাঞ্জনার মুখ। তুতুল মাসি নীলাঞ্জনার পিঠে হাত বুলোতে বুলোতে বললেন, জানো দিদি, এক একজন মানুষকে দেখলে বোঝা যায় তারা ভগবানের খুব প্রিয়। ভগবান সবসময় নজর রাখেন তাদের ওপর।
আমাদের খুকিও সেই রকম একজন, যে কোনো বিপদেই ভগবান ওকে সবসময় রক্ষা করবেন। যিশু আবার ফস করে বলে উঠল, তাহলে খুকির পা ভাঙল কি করে? ভগবান কি তখন অন্যমনস্ক ছিলেন, না চা খেতে বসেছিলেন? তুতুন মাসি বললেন, ভগবানকে নিয়ে ঠাট্টাই আর কি করতে নেই। ভগবান যা করেন তা মঙ্গলের জন্য। খুকির পা ভেঙেছে, তার মানে ওর একটা বড় কোনো ফাঁড়া কেটে গেল। ও তো আছাড় খেয়েছে প্ল্যাটফর্মে। যদি ভিড়ের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যেত তাহলে কি হতো? ভাবলেও ভয় করে। কলকাতায় কলেজে আর ওকে পড়তে যেতে হবে না। তারপরেই নিজের দিদির দিকে তাকিয়ে বললেন তুতুল মাসি, সদর দরজাটায় দেওয়াল তুলে বন্ধ করে দাও না দিদি, দক্ষিণের দিকে গেট বসাও। না হয় একটু ঘুরে এসে বাড়িতে ঢোকা হবে, আর একটা যজ্ঞও করতে হবে। জাস্টিস অনিন্দ্য চৌধুরীর বাড়িতেই তো এরকম একটা যজ্ঞ হলো। সে বাড়ির কোনো জানলায় ছিটকিনি লাগতো না। সম্পূর্ণ অবাক হয়ে গিয়ে বললেন, জানলায় ছিটকিনি লাগতো না বলে যজ্ঞ? তুতুল মাসি বললেন, হ্যাঁ গো, কতবার মিস্ত্রি ডেকে ঠিক করা হয়েছে, তবুও ঠিক হয় না। যখন তখন জানলা খুলে যায়। অনিন্দ্য চৌধুরী স্ত্রী তো মাতৃসেবা সংঘের প্রেসিডেন্ট, তাই আমাদেরও নেমন্তন্ন করেছিলেন। জানো দিদি, ওর ছেলে টঙ্কার অনেকদিন বিলেতে ছিল। সে হঠাৎ করে ফিরে এসেছে দেশে। ও দেশ আর ভালো লাগছে না, এখানেই বিজনেস করবে। কি ভালো ছেলে, কি ভালো ছেলে! যেমন চেহারাটা সুন্দর, তেমনি ভালো স্বভাব, স্মার্টও। আমাদের খুকির সঙ্গে চমৎকার মানাবে না? আমাদের খুব ইচ্ছে, তুমি যদি মত দাও তো আমি ওদের সঙ্গে কথা বলতে পারি। ওরকম নামকরা একটা ফ্যামিলি, কিন্তু টাকা পয়সার কোনো গুমর নেই। খুকিকে একবার দেখলেই ওদের পছন্দ হয়ে যাবে। কি বলো দিদি? এরপর আর এই ঘরে থাকা যায় না। মুখ নিচু করে বেরিয়ে গেল নীলাঞ্জনা। যিশু সিগারেট টানার জন্য চলে গেল ছাদের ঘরে। নিজের ঘরে এসে নীলাঞ্জনা জানলার শিক ধরে দাঁড়িয়ে রইল পুকুরের দিকে চেয়ে। রাগে তার শরীর জ্বলছে। খুব রাগ হলে তার চোখে জল এসে যায়। যখনই কেউ তার একটানা প্রশংসা করে তখনই তার অসহ্য বোধ হয়। সেই সব প্রশংসার ভাষা কি? সে খুব শান্ত, সে লাজুক, সে মুখে মুখে তর্ক করে না। এই প্রত্যেকটাই তো তার অযোগ্যতা। সে সত্যি কথা বলতে পারে না, সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সে জোর দিয়ে কিচ্ছু চাইতে পারে না। প্ল্যাটফর্মে আছাড় খেয়ে তার পাটা মচকে গেছে। এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো অনেকেরই হয়। তা বলে তার আর্ট কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে? সে এতই দুর্বল যে জোরালো প্রতিবাদও করতে পারেনি এ ব্যাপারে। প্রতিবাদ করেনি বলেই তো সে ভালো। সে মা বাবার অন্যায় মেনে নিয়েছে। তুতুল মাসির বর ভদ্র ও শান্ত ধরনের মানুষ, কিন্তু পুরুষ মানুষ বলেই এগুলো তার অযোগ্যতা। ক্যাবলা, হাঁদারাম, আর মেয়েদের এগুলোই গুণ। যিশু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে একদিন কত দেরি করে ফেরে। কালই তো ফিরেছে রাত 10:30টায়। একটু নেশাও তো করেছিল। তাকে বাবা মা কিচ্ছুটি বলবে না। আর নীলাঞ্জনার কোনোদিনই সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার উপায় নেই। সে যে ভালো মেয়ে, সে বাবা মাকে দুশ্চিন্তায় ফেলবে কি করে? আসলে কিসের দুশ্চিন্তা? যাতে সে অবাধ্য বা মন্দ না হয়ে যায়। নীলাঞ্জনা যে আসলে কি ভাবে তা কেউ জানে না। সে এরকম ভালো হয়ে থাকতে চায় না। ভালো হওয়া মানে দুর্বলতা। সে আসলে দুর্বল। সে চিৎকার করে বলতে চায়, না না, আমি ভালো হতে চাই না, চাই না। কিন্তু মুখে বলে না, ভেতরে ভেতরে ফুঁসতে থাকে।
যেন তার শরীরে প্রবাহিত সব রক্তস্রোতের সঙ্গে ছড়িয়ে পড়ে রাগ। তখন কিছু একটা নষ্ট করে দিতে কিংবা ভাঙতে খুব ইচ্ছে করে। সেই রাগেই সে ভেঙেছিল তার প্রিয় টেবিল ঘড়িটা। সেই ঘড়ি সবসময় টিকটিক করে সময় জানায়। 1 ঘন্টা পর পর একটা সুর বেজে ওঠে। সেই সুর জানিয়ে দেয় জীবন থেকে একটা ঘন্টা খরচ হয়ে গেল। নীলাঞ্জনার জীবনে তো সময়ের কোনো মূল্যই নেই। সে চিরবন্দিনী, ভদ্রতার কাছে, ভালো মানুষের কাছে। আর সেটা মনে হতেই সে সেদিন ঘড়িটা ঠুকে ঠুকে ভেঙেছিল। সেটার সব কলকবজা নষ্ট হয়ে যাওয়ার পর ছুঁড়ে দিয়েছিল নিজেই পুকুরের ধারে। আর বাথরুমের সেই নতুন মগটা, সেটাও তো সেই ফেলে দিয়েছে পুকুরের জলে। সেটা জল ভরা ছিল, তাই সঙ্গে সঙ্গে ডুবে গেছে। আর যিশুর ঘরের ম্যাপটা ফালাফালা করাও তো তারই কীর্তি। কেন তার ভাই দেওয়ালে পাহাড়ের অত বড় একটা ম্যাপ টাঙিয়ে রাখবে? বন্ধুদের নিয়ে সে যাবে ট্রেকিংয়ে। মাথার ওপর বরফ রঙের শরৎকালের আকাশ, মাঝে মাঝে নীল হ্রদ। কোমরে দড়ি বেঁধে পাহাড়ের খাজে খাজে পা দিয়ে উঠছে 4টে ছেলে। নীলাঞ্জনা কল্পনায় স্পষ্ট দেখতে পাচ্ছে। সন্ধেবেলা ওরা তাঁবুতে বসে আড্ডা মারতে মারতে ব্র্যান্ডির বোতলে চুমুক দিচ্ছে। হঠাৎ শোনা যাবে এই সময় বাতাসের শো শো আওয়াজ। কাছেই একটা ঝর্ণা। নীলাঞ্জনা কোনোদিনও যেতে পারবে ওখানে? সাড়া দিতে পারবে সুদূরের হাতছানিতে? আজকাল কিছু কিছু মেয়েও এভাবে যায়, নিজেরা দল বেঁধে, কিংবা পুরুষদেরই সঙ্গে। একটি মেয়ে তো এভারেস্টের চূড়াতেও উঠেছিল। কিন্তু নীলাঞ্জনা পারবে না, তার সে সাহস নেই। বাবা মাকে এমন একটা প্রস্তাব দিলে তারা আঁতকে উঠবেন যে, আর সে জোর করতে পারবে না। অন্য কারুর ওপর নয়, তার নিজের ওপরই খুব রাগ হয়, তার নিজেরই এই অক্ষমতার ব্যর্থতার জন্যে। সেই রাগে সে ফুঁসতে থাকে। যিশুর ঘরে সে গিয়েছিল একটা জেমস ক্লিপের খোঁজে। তখনই দেওয়ালের পাহাড় উপত্যকার মানচিত্রটা তার চোখে পড়ল। আর হঠাৎই তার অসহ্য বোধ হল। কেন ওই পাহাড়ে তার যাওয়া হবে না? তাহলে পাহাড়টাই মুছে যাক। যিশুর দাড়ি কামানোর ব্লেড দিয়ে সেই ম্যাপটাকে ফালা ফালা করেছিল। আজও তুতুল মাসির কথা শুনে তার সেরকমই রাগ হচ্ছে। ভালো মেয়ের নিকুচি করেছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে তার একবার ইচ্ছে হলো জানলার গ্রিলের খানিকটা ভেঙে ফেলে। তারপর সে পাখি হয়ে উড়ে যায়। কিন্তু শিক ভাঙার ক্ষমতা তার নেই। তাহলে কি গলায় দড়ির ফাঁস বেঁধে সেই ভালো মানুষই থেকে মুক্তি নেবে? কিন্তু মরতে তো তার ইচ্ছে করে না। সে ছবি আঁকার একগুচ্ছ তুলি নিয়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে। একটা হলুদ রঙের টিউব থেকে খানিকটা রং সে মাখল সারা মুখে। এখন তাকে দেখাচ্ছে অন্যরকম। তার চোখ দুটো জল জল করছে। ফিসফিস করে সে বলতে লাগলো, মরবো কেন? মরবো না, কিন্তু আমি আর ভালো মেয়ে হয়ে থাকবো না। এবার থেকে আমি ইচ্ছে মতন যা খুশি করব, যা খুশি, যা খুশি। তবে বাবার টেবিলের তলায় কমলা লেবুর খোসাটা সে কিন্তু ফেলেনি। কে ফেলেছে কিংবা কোথা থেকে সেটা এলো তা নীলাঞ্জনা জানে না। সেটা রহস্যই থেকে গেল।
শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত রহস্য কাহিনী 9। ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার